আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো তোমাদের বইয়ের দশম অধ্যায়ের অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নসমূহ রয়েছে এর মধ্যে থেকে 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো চলো আমরা আমাদের উদ্দীপকটি আগে বুঝি এবং এখান থেকে ধারাবাহিকভাবে ক খ গ ঘ এর অ্যান্সারগুলো করার চেষ্টা করি। তো দেখো ফার্স্টে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে একটি খনিতে ওকে আমরা দেখে নেই, বলতেছে যে একটি খনিতে বক্সাইট ও ক্যালামাইট মিশ্রিত কিছু খনিজের অস্তিত্ব পাওয়া গেল। আচ্ছা এখন বলো তো বক্সাইট কার, মানে বক্সাইট একটা আকরিকের নাম, কার আকরিক? বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিককে আমরা বক্সাইট নামে চিনি। আর ক্যালামাইন কার আকরিক বলো তো? ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। তো আমরা কিন্তু এই যে বক্সাইট এবং ক্যালামাইন এটা দুইটা ভিন্ন ভিন্ন ধাতুর আকরিকের নাম এবং এদের সংকেত ভিন্ন ভিন্ন। আচ্ছা, মিশ্রিত কিছু খনিজের অস্তিত্ব পাওয়া গেল। প্রফেসর রহমানের নেতৃত্বে একদল রসায়নবিদ, মানে যারা কেমিস্ট্রি নিয়ে গবেষণা করে, তারা উক্ত খনিজ থেকে দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ধাতু দুটি নিষ্কাশন করলেন। এখন এই যে দেখো ভিন্ন ভিন্ন পদ্ধতি কথাটা মেনশন করছে, কেন ভিন্ন ভিন্ন পদ্ধতি? কেননা বক্সাইডের মধ্যে যে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যায় আর ক্যালামাইনের মধ্যে যে জিঙ্ক ধাতু পাওয়া যায়, সক্রিয়তা সিরিজে এরা একই অবস্থানে না, বরং অ্যালুমিনিয়াম একটি বেশি সক্রিয় ধাতু বা প্রথম দিকে সক্রিয়তা সিরিজে এর অবস্থান প্রথম দিকে আর জিঙ্কের অবস্থান মধ্যম সারিতে আর কি। তো যেহেতু এদের সক্রিয়তা সেম না, তাহলে অবশ্যই এদের নিষ্কাশন প্রসেসও সেম হবে না। এখানে আলটিমেটলি এই জিনিসটাই বোঝানো হচ্ছে। আমরা এরপরে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। ফার্স্ট কোশ্চেন দেখো, খনিজ কাকে বলে? তো আমরা এখন খনিজের অ্যান্সার খুঁজবো, দেখি খনিজ কাকে বলে বা খনিজের অ্যান্সার থেকে কি পাওয়া যায়। আচ্ছা খেয়াল করে এখানে কি বলেছে, যে মাটির উপরিভাগে বা মাটির তলদেশে অবস্থিত যে সকল পদার্থ থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্য যেরকম বিভিন্ন প্রকার ধাতু বা অধাতু ইত্যাদি সংগ্রহ করতে পারি তাদেরকে কি বলে? খনিজ বলে। তো ব্যাপারটা হচ্ছে যে মানে প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে পাওয়া যায়, প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে পাওয়া যায়, হোক সেটা মাটির নিচে হোক সেটা মাটির উপরে, আমরা এরকম প্রয়োজনীয় জিনিসপত্র যেখান থেকে সংগ্রহ করতে পারি বা সংগ্রহ করি সেই জিনিসগুলোকেই বলা হয় খনিজ। আচ্ছা তো তাইলে আমাদের ক এর অ্যান্সার কিন্তু শেষ। তো দেখো আমরা যাচ্ছি আমাদের খ এর প্রশ্ন। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা একটু দেখে নেই। আচ্ছা আমাদের সেকেন্ড কোশ্চেন, সকল খনিজই আকরিক নয় ব্যাখ্যা করো। আমরা কিন্তু ফার্স্টে খনিজের সংজ্ঞা দিয়ে দিয়েছি। তো তোমরা জানো মাটির তলদেশে হোক বা মাটির উপরে ভাগে হোক, যেখানে মূল্যবান ধাতু অধাতু পাওয়া যায়, জাস্ট সেটাকে আমরা খনিজ বলবো। পাওয়া যায় যেখানে, সেই পার্টটাকে আমরা খনিজ বলবো। এবারে যাচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে সকল খনিজকেই আমরা চাইলে আকরিক বলতে পারবো না, কেন পারবো না, কাদেরকে পারবো কাদেরকে পারবো না, এখন আমরা এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। ওকে তো আচ্ছা এবারে আসো আমাদের সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা দেখো কি বলতেছে, যে পৃথিবীর ভূপৃষ্ঠ বা ভূগর্ভের বিভিন্ন অঞ্চল থেকে যেসব মূল্যবান ধাতু ও অধাতু পাওয়া যায় তাদেরকে খনিজ বলে। ফার্স্টে আমরা খনিজের সংজ্ঞাটা আরো একবার দিলাম, যে যেখানে আসলে মূল্যবান ধাতু অধাতু পাওয়া যায় তাদেরকে খনিজ বলে। আর যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু অধাতু সংগ্রহ বা নিষ্কাশন করা যায় তাদের সেই সকল খনিজকে আকরিক বলে। তাহলে আকরিকের সাথে একটা শর্ত জুড়ে দেওয়া আছে, যে আকরিক হতে হলে তাকে ফার্স্টে খনিজ হতে হবে এবং ওই খনিজ থেকে আমরা যেন সেই মূল্যবান ধাতু অধাতুকে যেন বের করে নিয়ে আসতে পারি। তো দুইটা শর্ত যদি ম্যাচিং করে বা দুইটা শর্ত যদি মিলে, তখন তাদেরকে আমরা আকরিক বলবো। অন্যথায় তারা শুধু খনিজ হবে অথবা তারা কিছুই হবে না। আচ্ছা তো আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি যে আমাদের আকরিক হওয়ার জন্য দুইটা শর্ত, ফার্স্ট অফ অল তাকে খনিজ হতে হবে এবং সেই খনিজ পদার্থ থেকে আমরা যেন যেই মূল্যবান ধাতু অধাতু তার মধ্যে থাকবে, খনিজ পদার্থের মধ্যে তো অবশ্যই মূল্যবান ধাতু অধাতু থাকতে হবে, তা না হলে তো তাকে আমরা খনিজও বলবো না। তো ফার্স্টে তাকে খনিজ হতে হবে এবং সেই খনিজ পদার্থ থেকে আমরা মূল্যবান ধাতু অধাতুকে বের করে নিয়ে আসবো, সেটাকে বলবো আমরা আকরিক। আচ্ছা এবারে আসো দেখো কি বলতেছে, যেমন গ্যালেনা লেড সালফাইড থেকে লাভজনকভাবে লেড ধাতু, মানে এইটা দেখো এটা একটা খনিজ, কারণ এইটার মধ্যে মূল্যবান এই আমরা লেড পাচ্ছি, সালফার পাচ্ছি বা একটা যৌগ হিসেবে পাচ্ছি। তো বলতেছে যে লেড ধাতু নিষ্কাশন করা যায়, গ্যালেনা থেকে আমরা কি করতে পারি? লেড ধাতু নিষ্কাশন করতে পারি। তাই গ্যালেনাকে লেড ধাতুর আকরিক বা লেড ধাতুর খনিজ বলা হয়। ইম্পর্টেন্ট একটা কথা, এই যে আমরা লেড সালফাইড দেখলাম, এই গ্যালেনাকে লেড ধাতুর আকরিক বা লেড ধাতুর খনিজ বলা হয়। আচ্ছা দেন বক্সাইট থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়, বক্সাইট থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়। অতএব
বক্সাইটকে অ্যালুমিনিয়ামের আকরিক বা খনিজ বলা হয়। আবার কাদামাটি থেকে, দুইটা এক্সাম্পল আমরা বুঝতে পেরেছি। একটা হচ্ছে বক্সাইট একটা আকরিক যেটার মধ্যে অ্যালুমিনিয়ামের উপাদান পাওয়া যায়, এবং ওই বক্সাইট থেকে চাইলে আমরা অ্যালুমিনিয়ামকে বের করে নিয়ে আসতে পারি। সো বক্সাইট দুটোই হতে পারে, একসাথে খনিজ হতে পারে, একসাথে আকরিক হতে পারে। সেম ভাবে লেড সালফাইড দুটোই হতে পারে, একসাথে খনিজ হতে পারে, একসাথে আকরিক হতে পারে। এবারে আসছে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, কাদামাটি। ঠিক আছে, কাদামাটিকে বা কাদামাটি থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না। খেয়াল করো কথাটা। সো কাদামাটির মধ্যে অ্যালুমিনিয়াম ধাতু আছে, তো অ্যালুমিনিয়ামকে আমরা বা কাদামাটিকে আমরা অ্যালুমিনিয়ামের খনিজ বলতে পারি, যেহেতু সেটার মধ্যে আমরা অ্যালুমিনিয়ামের অস্তিত্ব পাচ্ছি। কিন্তু এখানে বলতেছে দেখো, কিন্তু সেই কাদামাটি থেকে তুমি কিন্তু অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারছো না। সেজন্য কাদামাটি শুধু অ্যালুমিনিয়ামের খনিজ, আকরিক নয়। সো ইম্পর্টেন্ট একটা মেসেজ আমরা এখান থেকে পাচ্ছি যে আমরা কাদামাটিকে শুধু খনিজ বলতে পারবো, আকরিক বলতে পারবো না, কেননা সেখান থেকে তো আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারছি না। তো এই যে তিনটে এক্সাম্পল আমরা দিলাম, লেড সালফাইড খনিজ হতে পারবে, আকরিক হতে পারবে, বক্সাইট খনিজ হতে পারবে, আকরিক হতে পারবে। বোথ কেসে আমরা এখান থেকে ধাতুটা নিষ্কাশন করতে পারবো। বাট কাদামাটির মধ্যে অ্যালুমিনিয়াম ধাতু থাকলেও সেখান থেকে যেহেতু আমরা ধাতু নিষ্কাশন করতে পারছি না, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলবো না, আমরা এটাকে খনিজ বললেও আমরা সেটাকে আকরিক বলবো না। আমাদের ক্ষয়ের প্রশ্নে মূলত এই পয়েন্টগুলোই লিখতে হবে। এইভাবে আসলে আমরা এইভাবেই এক্সাম্পলগুলো লিখবো আর কি। ওকে, গেল এটা। এবারে যাচ্ছি আমরা আমাদের গয়ের প্রশ্নে। দেখো তো কি বলেছে, দ্বিতীয় আকরিকটির বিয়োজনে, দ্বিতীয় আকরিকটি কে বলতো? ক্যালামাইন। ক্যালামাইন কে বলতো? জিঙ্ক কার্বনেট, ZnCO3। আচ্ছা, বিয়োজনে প্রাপ্ত অক্সাইড দ্বয়ের, মানে দুইটা অক্সাইড তুমি পাবা। বলতেছে যে তুমি যদি জিঙ্ক কার্বনেটকে ভাঙো, তুমি সেখান থেকে হচ্ছে দুইটা অক্সাইড পাবা, একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তো আসলে আমরা এটাকে এভাবে লিখে দিই, জিঙ্ক কার্বনেট, ZnCO3। এই যে জিঙ্ক কার্বনেট। আচ্ছা, তো গেল। এখন সেই অক্সাইড দ্বয়ের প্রকৃতি ব্যাখ্যা করো। আচ্ছা, তোমাদেরকে অনেক সময় প্রকৃতি ওয়ার্ডটা শুনলে তোমরা আসলে অনেক সময় বুঝতে পারো যে প্রকৃতি বলতে আসলে কি বোঝানো হয়। কেমিস্ট্রিতে আসলে প্রকৃতি বলতে মূলত বোঝানো হয় অম্লীয় নাকি ক্ষারীয়, অর্থাৎ এই যে জিঙ্ক অক্সাইড বা কার্বন ডাই অক্সাইড, এটা কি অম্লীয় ধরনের নাকি ক্ষারীয় ধরনের। প্রকৃতি বলতে মূলত আমরা এই জিনিসগুলোকে বুঝে থাকি। ওকে, তো এবারে আমরা যাচ্ছি এখানে। তো দেখো, ফার্স্ট অফ অল যেটা আমি তোমাদেরকে বলবো, জিঙ্ক কার্বনেট কি পাচ্ছি বলতো? জিঙ্ক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। জিঙ্ক কার্বনকে ভেঙে আমরা জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড দুটো পাচ্ছি। এবারে আমরা এখন এক এক করে ব্যাখ্যা করব। আমরা শুরুতেই ফোকাস করতেছি জিঙ্ক অক্সাইডের দিকে, যে জিঙ্ক অক্সাইডটা কি হতে পারে। আচ্ছা, তো দেখো, জিঙ্ক অক্সাইডের দুই রকমের ধর্ম আছে। একটা হচ্ছে তার মধ্যে অ্যাসিড ধর্ম আছে, তার মধ্যে ক্ষার ধর্মও আছে। তো এই যে এইখানে যে জিঙ্ক অক্সাইডটা তুমি দেখতে পাচ্ছ, এইটা মূলত অ্যাসিড ধর্মী, এটার মধ্যে অ্যাসিডীয় বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তো এই অ্যাসিড ধর্মী আমি বুঝলাম কিভাবে, দেখো এর পাশে কি আসছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কি? একটা ক্ষার। তাহলে যেহেতু ক্ষারের সাথে যে জিঙ্ক অক্সাইডটা এসেছে, এটার অবশ্যই কি থাকবে? অ্যাসিড ধর্মী একটা বৈশিষ্ট্য থাকবে। এখন আসলে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে? সোডিয়াম, জিঙ্ক আর অক্সিজেন মিলে হচ্ছে কি? সোডিয়াম জিঙ্কেট লবণ। এটা একটা লবণের সংকেত, সোডিয়াম জিঙ্কেট লবণ। আচ্ছা, এবং এর সাথে আর কি তৈরি হচ্ছে? এর সাথে আর তৈরি হচ্ছে পানি। তাহলে এই যে আমরা জানি যে লবণ এবং পানি তখনই তৈরি হয় যখন সেখানে প্রশমন বিক্রিয়া হয়, এবং প্রশমন বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড যে ক্ষার, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, সে মাস্ট বি ক্ষার হবে। তার মানে এর সাথে যে জিঙ্ক অক্সাইডটা আসছে, এই জিঙ্ক অক্সাইডটা এখন অম্লীয় বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। তো তাহলে অম্লীয় ধর্মী জিঙ্ক অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট লবণ, এবং এখান থেকে কি তৈরি করতেছে? পানি তৈরি করতেছে। এই টোটাল বিক্রিয়া থেকে আমরা জিঙ্কের কোন ধর্মের প্রমাণ পেলাম? অ্যাসিড ধর্ম। জিঙ্কের মধ্যে যে অ্যাসিড ধর্ম আছে, এইটার প্রমাণ আমরা পেলাম। সেকেন্ডে দেখো কি হচ্ছে। আচ্ছা, তো নেক্সট হলো আরেকটা এক্সাম্পল। দেখো, জিঙ্ক অক্সাইড এবং HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে HCl যে একটা অ্যাসিড, এটা তো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। আমরা জানি যে HCl কে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। সো এটা একটা অ্যাসিড, এরা বিক্রিয়া করে উৎপন্ন করতেছে জিঙ্ক ক্লোরাইড। এই জিঙ্ক ক্লোরাইড কি বলতো? একটা লবণ। এবং এখানে জিঙ্ক, সোডিয়াম জিঙ্কেট, এটাও একটা লবণ ছিল, প্লাস পানি তৈরি হচ্ছে। তো তাহলে অ্যাসিডের সাথে যেহেতু জিঙ্ক আসছে, তাহলে এই জিঙ্কটা এবার কি প্রকাশ করতেছে? এই জিঙ্কটা এবার তার ক্ষার ধর্মী, মানে ক্ষার ধর্ম সে এখানে প্রকাশ করতেছে। সো ক্ষার ধর্মী জিঙ্ক প্লাস HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড লবণ পানি উৎপন্ন করতেছে। তাহলে এখানে আমরা এই বিক্রিয়া থেকে কি পাচ্ছি? এই বিক্রিয়া থেকে জিঙ্কের ক্ষার ধর্মের যে প্রমাণ, সেই প্রমাণটা আমরা এখান থেকে পাচ্ছি।
তো সর্বোপরি তাহলে কি বলা যেতে পারে যে জিঙ্ক অক্সাইড দুই রকমের ক্যারেক্টার প্রদর্শন করে। এটাকে আমরা উভয়ধর্মী অক্সাইড বলে আমাদের কেমিস্ট্রির ভাষায় মানে যারা অ্যাসিডের মতো বৈশিষ্ট্য প্রকাশ করে তাদেরকে বলি অম্লীয় অক্সাইড, আর যারা ক্ষারের মতো বৈশিষ্ট্য প্রকাশ করে তাদেরকে বলা হয় ক্ষারীয় অক্সাইড। কিন্তু দেখো জিঙ্ক অক্সাইড কিন্তু উভয়ের সাথেই বিক্রিয়া করছে, সে অম্লের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতেছে, সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতেছে। তাহলে তোমাকে এই জিঙ্ক অক্সাইডকে উভয়ধর্মী অক্সাইড বলতে হবে, কেননা সে বোধ অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে। এবং এই যে বিক্রিয়াগুলো এখানে দেখালাম, এই বিক্রিয়াগুলোই তোমার প্রমাণের জন্য এটা এনাফ, মানে দুইটা বিক্রিয়া আমাদের এনাফ যে হ্যাঁ জিঙ্ক অক্সাইড উভয়ধর্মী অক্সাইড হতে পারে। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা আমাদের নেক্সট আইটেম কার্বন ডাই অক্সাইডের কাছে। তো দেখো কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কার্বনিক অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতে পারে। তো আমরা জানি যে কার্বনিক অ্যাসিডকে যদি তুমি ভাঙো তখন তুমি কি পাবা, দুইটা H+ পাবা প্লাস কার্বনেট মূলক পাবা, দুইটা H+ পাবা প্লাস কার্বনেট মূলক পাবা। সো আমরা অ্যাসিডের সংজ্ঞা থেকে কি জানি, অ্যাসিড সেই বস্তুকে বলে যে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করতে পারে। তো কার্বনিক অ্যাসিড কিন্তু আমাদেরকে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিচ্ছে, দুইটা হাইড্রোজেন আয়ন আমরা সেখান থেকে পাচ্ছি। তো যেহেতু দুইটা হাইড্রোজেন আয়ন আমরা সেখান থেকে পাচ্ছি, অতএব এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে আমরা অ্যাসিড বলতে পারবো। নাম্বার 2, তাহলে এটা গেল জাস্ট একটা র্যান্ডম অ্যাসিডের যে বৈশিষ্ট্য বা অম্লীয় যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য স্বরূপ আমরা বলতে পারি যে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সে অ্যাসিড তৈরি করতেছে, কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে। সো অতএব কার্বন ডাই অক্সাইড একটা অম্লীয় ধর্মীয় অক্সাইড, কেননা সে অম্ল তৈরি করতেছে। আরেকটা প্রমাণ হচ্ছে দেখো কার্বন ডাই অক্সাইড না জানলেও আমরা তো সোডিয়াম হাইড্রোক্সাইড যে ক্ষার, এটা নিয়ে তো কারো মনে কোনো সন্দেহ নাই। তাহলে এই কার্বন ডাই অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট লবণ Na2CO3, সোডিয়াম কার্বনেট লবণ এবং H2O পানি তৈরি করতেছে। সো এটা হচ্ছে লবণ এবং এই হচ্ছে পানি, লবণ পানি তৈরি হচ্ছে, তার মানে কি বিক্রিয়াটা অবশ্যই একটা প্রশমন বিক্রিয়া হবে। তো প্রশমন বিক্রিয়ায় যে ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো আমরা চিনি, তার মানে ক্ষারের সাথে যে আসছে CO2 কার্বন ডাই অক্সাইড, এটাকে আমরা না চিনলেও এটা কোয়ালিটি বা এটার ক্যারেক্টারিস্টিক আমরা এখন বুঝে গিয়েছি যে কার্বন ডাই অক্সাইডের ক্যারেক্টারিস্টিক এখানে কি হবে, অম্লের মতো কাজ করবে, কারণ অম্ল এবং এই ক্ষার বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট লবণ এবং পানি তৈরি করছে। তো ওভারঅল আমাদের বিক্রিয়াগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। এক্সামে যদি আমরা বিক্রিয়াগুলো দেখাতে পারি, এইটাই আসলে প্রমাণ করা যথেষ্ট যে হ্যাঁ কার্বন ডাই অক্সাইড একটা অম্লধর্মী গ্যাস আর জিঙ্ক অক্সাইড একটা অম্লধর্মী এবং ক্ষারধর্মী, বা বলতে গেলে এক কথায় উভধর্মী অক্সাইড হতে পারে। গয়ের অ্যান্সারের জন্য আমাদের এইটুকু কথা, এইটুকু বিক্রিয়া দিলেই আমাদের গয়ের অ্যান্সারটুকু ফুলফিল হয়ে যাবে। তো চলো এবার যাচ্ছি আমরা আমাদের ঘয়ের প্রশ্নে। তো প্রশ্নটি কি ছিল দেখো, ঘয়ের প্রশ্নটি ছিল ভিন্ন পদ্ধতিতে ধাতু দুটি নিষ্কাশনের কারণ যুক্তি সহ লিখো। অর্থাৎ আমরা এই যে বক্সাইট এবং ক্যালামাইন দুইটা আকরিকের নাম, এবং এই আকরিক থেকে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়। তো আমাদেরকে প্রশ্নেই বলা হয়েছিল যে আমরা যে নিষ্কাশন করেছি সেই প্রসেস দুটি সেম ছিল না। এখন আসলে ঘয়ের প্রশ্ন কেন সেম হয়নি, আসলে আমরা এখানে কোন কোন প্রসেস ফলো করেছি বা কেন সেম আমরা রাখতে পারি নাই, এই পয়েন্টগুলো নিয়ে এখানে আমাকে আলোচনা করতে হবে। তো চলো আমরা আমাদের আলোচনাটা স্টার্ট করে। দেখো ফার্স্টে কি বলছে যে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক। তো বক্সাইডের সংকেত কি Al2O3, 2 অনু H2O পানি যুক্ত থাকবে আর কি। আর ক্যালামিনের সংকেত কি জিঙ্ক কার্বনেট, যেটা অলরেডি তোমাদেরকে আগেই বলেছিলাম। তো দুইটা আমরা আকরিক পেয়ে গিয়ে মানে আমরা আকরিক পেয়েছি। এবারে আমাদের কাজ হচ্ছে এই যে বক্সাইডের বিশাল একটা সংকেত, এই সংকেত থেকে আসলে আলটিমেটলি আমরা অ্যালুমিনিয়ামটাকে নিষ্কাশন করতে চাচ্ছি, আর জিঙ্কের যেই আকরিক জিঙ্ক কার্বনেট এখান থেকে মূলত আমরা জিঙ্কটাকে নিষ্কাশন করতে চাচ্ছি। সো আমাদের উদ্দেশ্য দুইটা, বক্সাইড থেকে আমরা অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করব আর ক্যালামাইন থেকে আমরা জিঙ্ককে নিষ্কাশন করব। এবারে আসো আমরা স্টেপ বাই স্টেপ সেই প্রসেসগুলোতে যাচ্ছি। আচ্ছা, তো অ্যালুমিনিয়ামের জন্য খেয়াল করো, এখানে আসলে অনেক কিছু লেখা আছে, আমরা মূল বিক্রিয়াতে চলে যাই। আমাদের ধাতু নিষ্কাশনের কয়েকটা স্টেপ রয়েছে, সেই স্টেপগুলোর মধ্যে অন্যতম একটা স্টেপ হচ্ছে আকরিকের ঘনীকরণ। ঠিক আছে, সো এই যে অ্যালুমিনিয়ামের এটাকে আমরা বলতে পারি, এই টাইটেলের নাম হচ্ছে আকরিকের ঘনীকরণ প্রসেস। ঘনীকরণ প্রসেসের মধ্যে আসলে আলটিমেটলি কি করা হয়, ঘনীকরণ প্রসেসের মধ্যে আকরিকের সাথে যে খনিজ মল দ্রবীভূত অবস্থায় থাকে, খনিজ মলকে, যেটা আসলে আমাদের দরকার নাই, আকরিকের সাথে সে যুক্ত আছে কিন্তু বাট তাকে আমার কোনো প্রয়োজন নাই, সে আমাদের জন্য এক্সট্রা অপদ্রব্য হিসেবে মানে সে কাজ করতেছে আর কি, সেটাকে বলি আমরা ওই খনিজ মল। এখন এই খনিজ মলটাকে আমরা কি করতে চাচ্ছি, দূর করতে চাচ্ছি। তো সেই জন্য আমরা আসলে কিছু প্রসেস ফলো করি। তো অ্যালুমিনিয়াম ধাতুর জন্য আমাদের যে প্রসেসটা ফলো করা হয় ঘনীকরণের ক্ষেত্রে, সেই প্রসেসের নাম হচ্ছে রাসায়নিক পদ্ধতি, অর্থাৎ
এখানে কিছু আমরা বিক্রিয়া সম্পন্ন করব, বিক্রিয়া সম্পন্ন করে আমরা পুরো পার্টটা কমপ্লিট করব। অর্থাৎ এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যে পানি মিশ্রিত আছে সেই পানিটাকে আস্তে আস্তে আমরা এখান থেকে রিমুভ করার চেষ্টা করে আমরা পিওর অ্যালুমিনিয়াম অক্সাইড আনবো। এই যে দেখো লাস্ট ধাপে তুমি অ্যালুমিনিয়াম অক্সাইড দেখতে পাচ্ছ, কিন্তু শুরুতে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে দেখো এই যে 2 অণু পানি আমার যুক্ত আছে। 2 অণু পানি হচ্ছে আমার এখানে খনিজ মল, অপদ্রাব্য, যেটা আসলে আমার প্রয়োজন নাই, আমরা এখন এখান থেকে সেটাকে দূর করতে চাচ্ছি। আচ্ছা, তো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অণু পানি। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, ফার্স্টে পাচ্ছি আমরা ফার্স্ট ধাপে বিক্রিয়া করে আমরা পাচ্ছি সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2, যার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2। আচ্ছা, এবারে কি হবে, সোডিয়াম অ্যালুমিনেট এবং আরো 3 অণু এখান থেকে আমরা পানি তৈরি করতে পারতেছি বিক্রিয়া করার ফলে আমাদের। তাহলে প্রথম ধাপে বক্সাইডের সাথে, আচ্ছা আমি এটাকে একটু মুছে দিই তাহলে সংকেতটা একটু ক্লিয়ার লাগবে। বক্সাইডের সাথে এই যে দেখো বক্সাইডের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, এখান থেকে ফার্স্ট ধাপে আমরা পাচ্ছি সোডিয়াম অ্যালুমিনেট এবং 3 অণু পানি। আচ্ছা, সেকেন্ড ধাপে এই যে আমরা সোডিয়াম অ্যালুমিনেট পেলাম, এই সোডিয়াম অ্যালুমিনেটের সাথে আমরা 2 অণু পানি যুক্ত করব, 2 অণু পানি। তাহলে সোডিয়াম অ্যালুমিনেট এবং 2 অণু পানি মিলিত হয়ে উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সেকেন্ড ধাপে পাচ্ছি কি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। সর্বশেষ ধাপে এই যে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পেলাম, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস, অনেক মানে তাপের পরিমাণটা একটু বেশি, এত তাপমাত্রা যখন উত্তপ্ত করবো সেখান থেকে আসলে উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 3 অণু পানি। তো আমার আসলে উদ্দেশ্য ছিল এই বক্সাইডের মধ্যে যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যে পানি মিশ্রিত হয়ে আছে এই পানিটাকে আস্তে আস্তে সরিয়ে ফেলা। তো দেখো কিন্তু আমরা কিন্তু 3 ধাপে মানে 3টে স্টেপে বিক্রিয়া করার মাধ্যমে এখানে কিন্তু আমি আমার অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে পেয়ে যাচ্ছি। তার মানে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডটা পিওর অ্যালুমিনিয়াম অক্সাইড, যার মধ্যে কোনো পানি বা আরো অন্য কোনো অপদ্রব্য এখানে মিশ্রিত হয়ে নাই। তাহলে এখান থেকে আমরা আকরিকের ঘনীকরণ প্রসেস ফলো করে আমরা মানে আকরিকের ঘনীকরণ স্টেপে রাসায়নিক পদ্ধতি অবলম্বন করে আমরা এই প্রসেসগুলো বা এই বিক্রিয়াগুলোতে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড বের করে নিয়ে আসতে পারবো বিক্রিয়াগুলোর মাধ্যমে। সেকেন্ড ধাপ কি দেখো, সেকেন্ড ধাপ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমাদের 2টা স্টেপ অ্যালুমিনিয়ামের জন্য বিশেষ করে কাজে মানে প্রয়োজন হয়। একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এই যে দেখো এখানে লেখা আছে কি তড়িৎ বিশ্লেষণ প্রসেস। তড়িৎ বিশ্লেষণ প্রসেসটা কেন, তুমি এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়েছো, তাহলে এটা তো একটা যৌগ যেখানে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন কি হয়ে আছে, যৌগ আকারে আছে। তাহলে এই যৌগের মধ্যে থেকে আমরা এবার কি করব, আমরা অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনকে পৃথক করব। এখন আমরা সেটাকে কিভাবে পৃথক করতে পারি, এই পয়েন্টগুলোই আসলে মানে এখানে ব্যাখ্যা করা হবে। তো ফার্স্টে আমরা বিয়োজন ঘটাবো, অ্যালুমিনিয়াম অক্সাইডের বিয়োজন ঘটাবো। সো বিয়োজন ঘটালে কি পাচ্ছি আমরা, Al3+ আর 3 অক্সিজেন 2- Al3+ আর 3 অক্সিজেন 2-। অর্থাৎ আমরা জানি যে অ্যালুমিনিয়াম 13, তো সে কিন্তু 3টা ইলেকট্রন ত্যাগ করে, আর অক্সিজেন 8, সে 2টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে 2টি ইলেকট্রন গ্রহণ করলে 2- আর 3টি ইলেকট্রন ত্যাগ করলে সে 3+। আচ্ছা, এইটুকু হলো। তো এখন আমাদের ডিসিশনকে দেখো, অ্যালুমিনিয়াম 3+ কি আমার ক্যাটায়ন, ঠিক আছে, পজিটিভ কিছু একটা, সেটাকে বলি আমরা ক্যাটায়ন। আর অক্সিজেন কি, অক্সিজেন হচ্ছে আমার অ্যানায়ন। সো অ্যালুমিনিয়াম 3+ কে আমরা ক্যাটায়ন বলবো আর অক্সিজেনকে আমরা অ্যানায়ন বলবো। আচ্ছা, সো এবারে আসো অ্যানোডের জারণ বিক্রিয়া। তাহলে অ্যানায়ন দ্বারা জারণ বিক্রিয়া সম্পন্ন হবে আর ক্যাটায়ন দ্বারা বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে। সো অক্সিজেন 2- আয়ন, মানে অক্সিজেনের 2টি ইলেকট্রন বেশি আছে, সে 2টি ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তখন সে কিসে পরিণত হবে, অক্সিজেন পরমাণুতে পরিণত হবে, সিঙ্গেল অক্সিজেন পরমাণু। তো তোমরা জানো যে অক্সিজেন কখনো কিন্তু এরকম থাকে না। কেন থাকে না, কারণ অক্সিজেনটা সবসময় অণু আকারে থাকতে চায় বা অণু আকারে থাকে। সো এরকম 2টা অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে কি তৈরি করবে, অক্সিজেন গ্যাস তৈরি করবে। তো তাহলে বলা যায় যে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে অ্যানোডের জারণ বিক্রিয়া, অ্যানোডের জারণ বিক্রিয়ার ফলে কি তৈরি হবে, অক্সিজেন গ্যাস তৈরি হবে। অ্যানোডের জারণ বিক্রিয়ার ফলে অক্সিজেন গ্যাস তৈরি হবে। আচ্ছা, গেল এটা আমার। এবারে যাব আমি আমার ক্যাথোডের বিজারণ বিক্রিয়াতে। দেখো ক্যাথোডের বিজারণ বিক্রিয়াতে কি হবে, এই যে আমরা ক্যাটায়ন যে অ্যালুমিনিয়াম 3+ পেয়েছিলাম, আমরা যে ক্যাটায়ন অ্যালুমিনিয়াম 3+ পেয়েছিলাম, সেখান থেকে মূলত ক্যাথোডের বিজারণ বিক্রিয়ার প্রথম ধাপ। তো ক্যাটায়ন নিয়েই তো মূলত আমরা ক্যাথোডে যাব। তো অ্যালুমিনিয়াম 3+ 3টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। তো এইটাই আসলে আলটিমেটলি আমার উদ্দেশ্য ছিল যে অ্যালুমিনিয়ামটাকে পৃথক করা। দেখো তো 2 স্টেপ বা 2টা বিশেষ প্রসেসের মাধ্যমে আমরা এটা করব। নাম্বার 1 আকরিকের ঘনীকরণ আর নাম্বার 2 তড়িৎ বিশ্লেষণ। এবং তড়িৎ বিশ্লেষণের যখন তুমি ক্যাথোডের বিজারণ বিক্রিয়ার কাছে যাবা, সেই বিজারণ বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে সে অ্যালুমিনিয়াম ধাতু হিসেবে পরিণত হবে। সো আমরা আসলে আমাদের অ্যালুমিনিয়াম ধাতুকে এখানে পেয়ে যাচ্ছি। ওকে, গেল আমাদের এইটুকু।
এবারে আসো জিঙ্কের কাছে। জিঙ্কের জন্য আসলে আমরা কি করব? জিঙ্কের জন্য আমরা আসলে কি করব? জিঙ্কের জন্য আমাদের দুইটা প্রসেস, অ্যালুমিনিয়াম যেরকম দুইটা প্রসেস ফলো করেছে, জিঙ্কের জন্য কিন্তু আমরা এরকম দুইটা প্রসেস ফলো করি। নাম্বার 1, এটাকে বলা হয় ভস্মীকরণ। প্রসেসের নামটা হচ্ছে ভস্মীকরণ। ভস্মীকরণ মানে কি বলতো? ভস্মীকরণ মানে হচ্ছে যে অক্সিজেন ছাড়া কোনো একটা যৌগকে তাপ দেওয়া। যেরকম দেখো এখানে কিন্তু আমি তাপ দিচ্ছি, বাট এখানে কি অক্সিজেন দেওয়া হচ্ছে না। অক্সিজেন ছাড়া কোনো যৌগকে যখন তাপ দেওয়া হয় সেটাকে বলা হয় ভস্মীকরণ। তো ভস্মীকরণ করার ফলে নাম্বার 1, ভস্মীকরণ করার ফলে তুমি এখান থেকে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাবা। তাপ দেওয়ার ফলে আমি আমার টোটাল যৌগটাকে দুইটা অংশে ভাগ করে ফেলতেছি। কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, জিঙ্ক অক্সাইড একটা যৌগ। এখন কার্বন ডাইঅক্সাইডটা আমার প্রয়োজন নাই, এটা তুমি এখন এটাকে অপদ্রাব্যই বলতে পারো। তো এটা তো তোমার চলে যাবে, তোমার জিঙ্কের সাথে সে আর যুক্ত হবে না বা যুক্ত থাকবে না, সে উড়ে যাবে। নাম্বার 1 গেল এটা। নাম্বার 2, সেকেন্ড তারা হচ্ছে কার্বন বিজারণ, যেটাকে বলি আমরা কার্বন বিজারণ। এখন কার্বন বিজারণ কেন বলা হয় এটাকে দেখো, এখানে জিঙ্ক 2 প্লাস, অক্সিজেন 2 মাইনাস, কার্বন 0, এখানে জিঙ্ক 0, এখানে কার্বন 2 প্লাস। তো বিজারণটা আসলে আলটিমেটলি কার্বন দ্বারা সম্পন্ন হচ্ছে এবং কার্বন থেকে ইলেকট্রনটা কে গ্রহণ করতেছে? জিঙ্ক। খেয়াল করো এখানে কিন্তু জিঙ্ক কি করবে? জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক 2টি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? জিঙ্ক পরমাণুতে পরিণত হবে। জিঙ্ক 2 প্লাস থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক পরমাণুতে পরিণত হবে। সো এখান থেকে আমরা আসলে জিঙ্ক পাবো, জিঙ্ক পাবো। তো জিঙ্ক 2 প্লাস থেকে কি পাচ্ছি আমরা? জিঙ্ক পাচ্ছি। এবং এখানে মূলত বিজারণ সম্পন্ন হচ্ছে এবং বিজারণটাতে কে হেল্প করতেছে? কার্বন। কারণ কার্বন সে ইলেকট্রন জিঙ্ককে দিয়ে দিচ্ছে। এই যে 2 ইলেকট্রন আসলো, এই 2 ইলেকট্রন আসছে কোন জায়গা থেকে? কার্বন থেকে এসেছে। কার্বন জিঙ্ককে ইলেকট্রন দিয়েছে, জিঙ্ক ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক এই যে মুক্ত ধাতুতে সে পরিণত হয়েছে। তাহলে ওভারঅল কি বলা যায়? ওভারঅল ঘ নাম্বার প্রশ্নে আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম ধাতুর জন্য দুইটা প্রসেস বা স্টেপ আমরা ফলো করছি। এক নাম্বারটা হচ্ছে আকরিকের ঘনীকরণ এবং সেখানে আমরা রাসায়নিক পদ্ধতি মানে বিক্রিয়ার মাধ্যমে আমরা এটাকে পৃথক করেছি, পানিটাকে আলাদা করেছি। দেন তড়িৎ বিশ্লেষণ প্রসেস। কেন? কারণ অ্যালুমিনিয়াম একটা সক্রিয় ধাতু। জিঙ্কের বেলায় কিন্তু এই দুইটা প্রসেসের কোনোটাই আমরা নেই নাই। জিঙ্কের জন্য নাম্বার 1 নিয়েছি আমরা ভস্মীকরণ প্রসেস, আর নাম্বার 2 নিয়েছি আমরা কার্বন বিজারণ প্রসেস। কেন জিঙ্কের জন্য এই কাজগুলো করা হলো? কারণ জিঙ্ক একটা মধ্যম মানের সক্রিয় ধাতু, সে অ্যালুমিনিয়ামের মতো এত তীব্র সক্রিয় না যে সে তড়িৎ বিশ্লেষণ প্রসেস ফলো করবে। তো ওভারঅল এইভাবে আমরা যদি বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করে দিতে পারি, আমাদের ঘয়ের অ্যান্সারটুকু ফুলফিল হয়ে যাবে। তো তাহলে আজ এই পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।